রংপুরে একটা পরিবারে 4 জনকে হত্যা করেছে, একটা খুব সেন্সেশনাল নিউজ, সারা বাংলাদেশে এখন এটা তোলপাড়। ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পত্রিকা খুললে একটা বীভৎস ছবি তার, এবং এরকম নিউজ আজকাল প্রায়ই আছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 3 মাসে প্রতিদিন গড়ে 10টি হত্যাকাণ্ড ঘটেছে। কি বলবেন? জনগণের জীবনের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? জি মান্না ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এটা দাবি করা যাবে না। এটা হচ্ছে মোটা দাগে বললে শুরুতেই বলতে হয়। সরকার হয়তো স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলতে চাইবে যে পরিস্থিতির অত অবনতি হয়নি বা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উন্নতিটা মানুষের চামড়ায় লাগতে হবে। মানুষ ফিল করতে হবে যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, এবং মানুষ স্বস্তি বোধ করতে হবে, নিরাপত্তা বোধ করতে হবে। এটা হচ্ছে ইন্ডিকেটর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের। এটা আমরা লক্ষ্য করতাম, আমাদের সবারই তো একটু বয়স হয়েছে, আমরা তো কয়েকটা ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন বলবো না, তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় কিন্তু আমরা এটা ফিল করতাম। সেই সময় যে ক্রাইম একেবারে কমে যেত তা না, কিন্তু মানুষ মনে করতো যে আমার একটা নিরাপত্তার সুযোগ আছে, বা আমি পাবো, বিচার পাবো, তদন্ত হবে, পুলিশ তৎপর হবে, বা পরবর্তী ঘটনাটা ঘটবে না এই রকম। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতির মধ্যে আমরা ঢুকলাম, এটাকে অবশ্য নানাজন নানাভাবে ব্যাখ্যা করবে। আমার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে পরিস্থিতির কি আরও অবনতি হতে পারত? এটাও কিন্তু একটা দৃষ্টিকোণ। অনেকে বলছে যে পরিস্থিতির আসলে আরও অবনতি হতে পারত। শেখ হাসিনা সরকার যে অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, সেখানে প্রতিশোধ ইত্যাদি ঘটে পরিস্থিতি আরও খারাপ হতে পারত যদি সরকারটা আরও বেশি দায়িত্বহীন হতো। এরকম একটা ব্যাখ্যা আছে। তবে আমাদের প্রত্যাশা তো ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা নিরাপত্তা বোধ বাড়াবে। প্রথমে হয়তো মাসখানেক 3 মাস পরিস্থিতির অবনতি চলতে থাকবে, কিন্তু সেটাকে অ্যারেস্ট করা হবে অ্যাটলিস্ট। পুলিশ ভেঙে পড়েছিল সেটা আমরা জানি, এবং এটা একটা বড় ঘটনা ছিল গণ অভ্যুত্থানের। সমসাময়িক কালে কোনো গণ অভ্যুত্থানে কিন্তু পুলিশকে এভাবে ভেঙে পড়তে দেখা যায়নি। এমনকি ৭১-এ মুক্তিযুদ্ধের পরও পুলিশ এভাবে পালিয়ে যায়নি। তো বেসামরিক প্রশাসনও এভাবে লাপাত্তা হয়ে যায়নি, বা স্থানীয় সরকার প্রতিনিধিরা পালিয়ে যায়নি ইত্যাদি। এমনকি যেসব প্রকল্প চলছিল, সেগুলোর প্রকল্প পরিচালক, ঠিকাদার এরাও পালিয়ে গিয়েছিল। ব্যাপারটা ওই পর্যন্ত ছিল। তা আমি ওইটা মনে রেখেও বলছি যে সরকারের দায়িত্ব ছিল অবনতির ধারাটাকে অ্যারেস্ট করা। সেটা তারা করতে পারেননি, এবং সেনাবাহিনীকেও তারা কাজে লাগাননি, এরকম অভিযোগ আছে। আমরা তো দেখেছি সেনাবাহিনীর সামনেই কিছু মব হয়েছে। মবও বলা যাবে না, এগুলো পরিকল্পিত ছিল। আসলে মব আর পরিকল্পিত হামলা তো এক জিনিস না। আমরা পরিকল্পিত হামলা, পরিকল্পিত হত্যাকাণ্ড এগুলোকে মব বলি। মব কি সেটা তো আমরা জানি, তাই না? এখন একটা প্রত্যাশা ছিল, আরেকটা প্রত্যাশা, সেটা হলো যে নির্বাচিত সরকার এলে দুইটা অবস্থা উন্নতি হবে। একটা হলো যে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে, দ্রুত উন্নতি হবে, এরকম প্রত্যাশা ছিল। বিএনপি থেকেও এই প্রত্যাশার কথা ছড়ানো হয়েছিল। কর্মসংস্থান বাড়বে 18 মাসের মধ্যে ইত্যাদি, 6 মাসের মধ্যেও বাড়বে এরকম ছিল। বিদেশে কর্মসংস্থান বাড়বে, এইসব প্রতিশ্রুতিও ছিল। আর আইনশৃঙ্খলা উন্নতি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো দায়িত্ব গ্রহণ করেই বললেন যে মব বিদায় নিয়েছে, মবের দিন শেষ। কিন্তু মব বলে যেগুলোকে আমরা বুঝতে পাচ্ছি, সেগুলো কিন্তু শেষ হয়নি। আমরা তো দেখছি যে কিছু উগ্রবাদী তৎপরতাও চলছে, এবং আগের মতোই চলছে। এই যে বিয়ানীবাজারের যে ঘটনা, একটা সমঝোতা হয়েছে যে এইবার শেষবারের মতো নৌকাবাজ হবে, আর হবে না। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, তাই না? ব্রাহ্মণবাড়ি এলাকা মনে হচ্ছে বাংলাদেশের বাইরে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেনও যে ওই এলাকার ব্যাপারটা ভিন্ন। তো কোনো এলাকা তো বাংলাদেশের বাইরে না, তাহলে তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা কী বলবো, তাই না? এই যে রোহিঙ্গা ইস্যু আজকে আলোচিত হচ্ছে টেলিভিশনে সব জায়গায়, এই দিন তারা এসেছিল দলে দলে।
তো সেখানেও তো একটা ভিন্ন পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি, ইয়াবা ব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারপরে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে তো অনাস্থা ক্রমে বাড়ছে, অবিশ্বাস বাড়ছে যে ফেরত বোধহয় আর পাঠানো যাবে না, এদেরকে হয়তো আমাদের গ্রহণ করে নিতে হবে। 3 লাখ নিতে রাজি হয়েছে মানে মিয়ানমার সরকার। তো বাকিদের কি হবে? আর 3 লাখও নেবে না তারা, আসলে তারা বারবারই এটা বলে, আলটিমেটলি কিছু হয় না। আর আরেকটা হচ্ছে কোথায় নেবে? আরাকান রাজ্যে তো এখন নতুন পরিস্থিতি, নতুন মানে শক্তি সেখানে ক্ষমতায়। তো যাই হোক, আমাদের এখানে আইন শৃঙ্খলার একটা চরম অবনতির ধারা লক্ষ্য করা যাচ্ছে, এবং শুধু রাজনৈতিক না, সামাজিক অপরাধও বাড়ছে, পারিবারিক সহিংসতাও কিন্তু বাড়ছে মান্না ভাই, এবং মাদক ঘিরে সহিংসতা। এটা বেগম জিয়ার দ্বিতীয় শাসনামলে বেড়েছিল, তখন কিন্তু র্যাব গঠনের এটা একটা কারণ ছিল, আমাদের সবারই মনে আছে। একটা হচ্ছে যে জঙ্গিবাদী উত্থান, মাদক সন্ত্রাস দূর করা, এগুলো, এবং ক্রসফায়ারও কিন্তু শুরু হয় র্যাব মানে করে ইয়েকে ঘিরে, মাদক ব্যবসা প্রতিরোধের নামে, যেটা পরে অন্যদিকে চলে যায়, টার্গেট কিলিং ইত্যাদি হয়, কন্ট্রাক্ট কিলিং হয়, র্যাবের ছোট ছোট সেল তৈরি হয়, তারা বিভিন্ন রকম পয়সার বিনিময়ে খুন খারাপি শুরু করে। নারায়ণগঞ্জে আমরা একটা ঘটনা তো দেখলাম, পরে স্যাংশন হলো ইত্যাদি। তো এখন এইটা কিভাবে ফাইট আউট করা, সেটা একটা বড় বিষয়। মানে আমরা তো শুনেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পরিবর্তন আসবে, কারণ 6 মাসে কিন্তু উল্লেখযোগ্য উন্নতি বা চেষ্টাও দেখা যায়নি। সেজন্যই মানুষের মধ্যে এই আলাপটা বেড়েছিল যে ওখানে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনটা এখনো হয়নি। আবার শোনা যাচ্ছে দ্রুতই একটা মন্ত্রিসভায় নাকি রদবদল হবে। তো কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যে এই রংপুরের ঘটনাটা, এবং রংপুরের ঘটনাটা ঘিরে কিন্তু নানা রকম সন্দেহ পল্লবিত হয়েছে, এবং প্রতিবেশী দেশ থেকেও কিন্তু এক ধরনের অতি উৎসাহী প্রচার চালানো হচ্ছে যে হিন্দু নিপীড়ন ইত্যাদি চলছে। এই জন্য এই ঘটনাটার আরও নিরপেক্ষ এবং নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন, বিশ্বাসযোগ্য তদন্ত।